নির্বাচনের পরে আমাদের সার্বিক সবকিছু আল্লাহর অশেষ রহমতে এখন যেন কেন মনে হচ্ছে আমাদের একটা স্বস্তি নিঃশ্বাস আমরা খুঁজে পাচ্ছি। আর বিশেষ করে আমাদের আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, আমার কেন যেন মনে হচ্ছে বেশি দিন লাগবে না এই সোনার বাংলাদেশ আবার সুন্দর হয়ে আসতে। পরিপক্ষে আমাদের ঢাকার নবাবগঞ্জ দোহার নবাবগঞ্জের এক আসনে আমাদের খন্দকার আবু আশফাক ভাই, ওনার পরিচালনাটাও এত সুন্দরভাবে উনি প্রতি দেখা যায় সপ্তাহে 3-4 দিন 5 দিনই এলাকা ভিত্তিক এই দোহার আর নবাবগঞ্জে ভাগ করে নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে সে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষের সাথে সে কথা বলছে এবং প্রতিটা মানুষের সাথে সে আবার দেখা সাক্ষাৎও করছে প্রতিটা মানুষের কাছে। তো এই হিসাবে ভালো লাগে যে একজন এমপি একজন মন্ত্রী যদি প্রতিটা জনগণের কাছে যায়, তাহলেই কিন্তু মানুষের জনগণের ভালোবাসাটা এত সুন্দরভাবে উপস্থাপনা হয় যে তখন তারা বলে যে না, আমাদের কাছে উনি আসছেন, উনি যাচ্ছেন। তখন সাধারণ জনগণ কিন্তু অ্যাকচুয়ালি তেমন কিছু চায় না, তারা চায় আমাদের মতো মানুষের ভালোবাসা। যে ভালোবাসাটা আমাদের খন্দকার আবু আশফাক ভাই অলরেডি শুরু করেছেন, ইলেকশন থেকে শুরু করতে করতে এখনও পর্যন্ত সে মাঠেই কাজ করছেন। যেভাবে কাজ করছেন, আর আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটা কর্মীদেরকে নিয়ে, প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক কমিটির লোকজনদেরকে নিয়ে বিভিন্নভাবে সে বসছে। ইলেকশনের আগেও এখনও সে সবার সাথে দেখা সাক্ষাৎ করছে এবং সবার সাথে সে কার্যক্রমে সেভাবে এগিয়ে যাচ্ছে। তা আমার মনে হয় আমাদের দোহার নবাবগঞ্জ আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমাদের ঢাকা মানে সে সারা বাংলাদেশ যেভাবে সাজিয়েছেন, আমার মনে হয় আমাদের দোহার নবাবগঞ্জটাও খন্দকার আবু আশফাক ভাই একটা অংশ এইভাবেই সাজাবে, আমার বিশ্বাস। দেশের মানুষ কি চায় বা দোহারবাসী কি চাওয়া তাদের? দোহারবাসীর চাওয়া, দেশের মানুষের চাওয়া, তবে একটা কথাই বললাম, দেশের মানুষ আমাদের জনাব তারেক রহমান, উনি চায় সবার আগে বাংলাদেশ তৈরি করতে। শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশকে আবার তৈরি করে নিবে, সোনার সফল সুজলা সফল বা ভরা এই দেশ আসবে। যে ঠিক সেইভাবেই দোহার নবাবগঞ্জের ঘরে ঘরে মানুষের যেই অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো শেষ হবে। কারেন্টের, যেমন ধরেন বিদ্যুৎ বিল, গ্যাস, পানি, সব কিছু মিলেই তো তারা একটা মানে একটা কষ্টের মধ্যে কাটাচ্ছে। তারপরে তারা নিঃশ্বাস নিতে পারে না এই 17টা বছর। তাদের অনেক কিছু চাহিদা থাকবে, সেই চাহিদাগুলোও পরিপূর্ণ করার জন্য তারা বিভিন্ন কিছুতে তাদের আছে, তারাও সেটাও চাবে। এবং আমাদের খন্দকার আবু আশফাক ভাই বলেছেন, আমাদের এমপি মহোদয় বলেছেন, এবং সামনে আল্লাহর রহমতে তাকে আমরা মন্ত্রীতে দেখব এই বিশ্বাসটুকু আছে। তো উনি বলেছেন যে এই দোহার নবাবগঞ্জে সে গ্যাস আনার চেষ্টা করবে। তো গ্যাসটা যদি আসে, এখানে একটা মিল ফ্যাক্টরি তৈরি হলে আমাদের সাধারণ ছেলেরা সাধারণ অল্প বেতনে বিভিন্ন দেশে যেতে হলো না, তখন তারা এখানেই কাজ করবে। আর 31 দফা তো আছেই, আমরা ওই 31 দফা নিয়ে তো কাজ করবই, যখন আমাদের অর্ডার হবে ইনশাল্লাহ আমরা কাজ করব। আমার আসলে চিন্তা ভাবনা, আমি অ্যাকচুয়ালি কঠিন একটা সময় 2014 সালে এখানে এসে ইলেকশন করে বিপুল ভোটে আমি পাশ করেছিলাম। এরপরে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছি। তা আমার চিন্তাধারাটা যখন আমি পাশ করেছি, এরপর থেকে আমার কাজগুলো হয়েছে আমাদের মা বেগম খালেদা জিয়া, তার যেই এতিম বাচ্চাদের নিয়ে, তার যে একটা থিম নিয়ে, তাকে নিয়ে যেভাবে একটা সমস্যা, যার জন্য তাকে এতদিন কারাদণ্ড করতে হয়েছে, যেই মামলা, সাধারণ একটা মামলা, তাকে এতগুলো সমস্যার মধ্যে তাকে পড়তে হয়েছে। আমি সেই এতিম বাচ্চাদের নিয়েই কাজ শুরু করেছিলাম। আমি আমার যে সম্মানী ভাতা সেটাকে সহ আরও কিছু দিয়ে আমি প্রত্যেকটা এতিমদের দরজায় কাজ করেছি। এই পর্যন্ত আমি এই রাজপথে থেকে শুরু করে আমাদের খন্দকার আবু আশফাক ভাইয়ের দিক নির্দেশনা এবং আমাদের মহিলা দলের আমাদের সভানেত্রী আমাদের ভাবিমা আফরোজা আব্বাসের নেতৃত্বে এবং আমাদের ঢাকা জেলার আমাদের সাধারণ সম্পাদক আমাদের সুলতান আপার নির্দেশে
এসে আমি যেভাবে কাজ করতে বলেছেন সমস্ত জায়গায় ঠিক এইভাবে কাজ করে গিয়েছি। তো দোহার নবাবগঞ্জের বাসীর কাছে আমার চাওয়া একটাই, যে আমার ভালোবাসার চাওয়া, আমি জনগণের কাছে আর কিছু চাই না। জনগণকে আমি কিছু দিতে পেরেছি কিনা, কিন্তু আসলে বিরোধী আন্দোলনে আমি কিছু দিতে পারিনি। তো সামনে যদি কোনো সুযোগ আমার থাকে, আমার ভাগ্যে যদি কখনো কোনো সুযোগ আসে, তা আমি চেষ্টা করব আশফাক ভাইয়ের হাতকে সে আমাকে তার পরস্পরে রেখে তার প্রতিটা কাজের মধ্যে আমাকে ইনভলভ করে প্রতিটা মানুষের দরজায় দরজায় যেন আমি যেতে পারি, ঠিক এই অবস্থা। আসলে আমি এই কথাটা বলার মধ্যে একটা কথাই বলবো, বিগত দিনগুলোতে আমরা মহিলারা যারা রাজপথে এত কষ্ট করেছি, আমরা কিন্তু পুরুষের আগে যেই রাজপথে কষ্ট করতাম, দেখা যেত পুরুষদের আগেই আমাদের মিছিলটা ছিল, আমাদের কার্যক্রমগুলো ছিল। যখন আমাদের কল আসতো, সুলতান আপা ডাকতো, ভাবি ডাকতো, শামিমা এই কাজ করো, আমরা ঠিক ওইভাবে কাজ করতাম। আমাদের আশফাক ভাই বলতো, শামিমা এলাকায় এই প্রোগ্রামটা করতে হবে, আমরা কিন্তু ঠিক ওইভাবেই এই বিগত আন্দোলনের সময় এই রাজপথে এই এলাকা থেকে যখন মহিলাগুলোকে নিতাম, আসলে খুব কঠিন ছিল। ওই সময়টা একটা মাইক্রোবাস ভাড়া করতে পারতাম না, একটা বাস ভাড়া করতে পারতাম না। ভেঙে ভেঙে মহিলাগুলোকে আমি ঢাকার মুখী করতাম এবং এলাকামুখী রাখতাম। মানে খুব কঠিন সময় আমি এদেরকে নিয়ে কাজ করতাম। আমি নিজে মামলা খেয়েছি, আমার মামলাও 10-12টার মধ্যে আমি পড়ে ছিলাম। তো সেইখানে আমি খালি ভয় পেতাম যে আল্লাহ পাক কোনো মহিলার কষ্ট দিও না, এই মহিলাগুলো খুব কষ্ট করে আমার মুখের দিকে তাকিয়ে আজকে রাজপথে আসে, আল্লাহ পাক তুমি তাদেরকে সুন্দরভাবে রেখো। এই কথাগুলো আমি সবসময় আসা যাওয়ার মধ্যে সবসময় আল্লাহকে স্মরণ করে এই কাজগুলো করতাম। কিন্তু আমি সেই কঠিন সময়গুলো কিন্তু পার করেছি। তো আমি আমার দলের কাছে চাওয়া কিছু নেই, আমার দলের কাছে আমি চাইবো আবার চাইবো না সেটাও কথা না, আমি দলে কাজ করেছি। এখন দল যদি মনে করে আমার যোগ্যতা, আমার যোগ্যতার স্থান যদি দল মনে করে, তা আমি আর বিশ্বাস আমি সামনে সবার আগে বাংলাদেশটাকে সুন্দর করব এবং আমাদের জনাব তারেক রহমানের দিক নির্দেশনা দিয়েই আমি কাজ করব, যদি তারা আমাকে সেইভাবে নির্দেশনা দেয় এবং দল যদি সেটাকে সিদ্ধান্ততে নেয়। এবার সংরক্ষিত আসন থেকে বা অনেকেই হয়তো বা যারা ত্যাগী নেত্রী, তাদেরকে আগে তারেক রহমান বলেছেন যে যারা ত্যাগী নেতা নেত্রী রয়েছেন তাদেরকে মূল্যায়ন বেশিরভাগ দেওয়া হবে। আপনি তো অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমার বিশ্বাস উনি ত্যাগী নেত্রীদেরকেই খুঁজে বের করবে। আমার বিশ্বাস এই সবার আগে বাংলাদেশকে তৈরি করতে হলে আবার ত্যাগী নেত্রীদেরকে নিয়ে আসতে হবে সামনের কাতারে। আমার বিশ্বাস এই ভালোবাসা জনগণের ভালোবাসা, জনগণ যে ভালোবাসার আশ্বাসে আমাকে আজকে এতখানি সাহস করেছে, অত্যন্ত এই জনগণের জন্যই আমি চাইবো যে আরেকটা বার আমাকে সুন্দরভাবে তারা সুযোগ দেখ, আমি যেন কাজ করতে পারি, দলের কাজ করতে পারি, আমি যেন আমাদের প্রধানমন্ত্রীর 31 দফা নিয়ে কাজ করতে পারি, এলাকাবাসীর লোকজনের মহিলাদের দরজায় দরজায় যেন যে কাজ করতে পারি, সাধারণ জনগণের পাশে যেন যে কাজ করতে পারি। আমার বিশ্বাস দল যদি সবার কাছে শুনি যে রাজপথ কখনো নাকি বেইমানি করে না, তা আমার বিশ্বাস আমি এই পর্যন্ত যখন আসছি, আল্লাহ পাক সামনে আমার জন্য কিছু ভালো রাখবে, এই বিশ্বাসটুকু আমি করি। আপাকে যদি মনোনয়ন দেওয়া হয়, মানে দোহারবাসী যারা নারীরা রয়েছেন অবহেলিত, আমরা জানি যতটুকু নদী ভাঙ্গা এলাকা, এই ক্ষেত্রে নারীদের জন্য কী ধরনের কার্যক্রম করবেন চিন্তা ভাবনা রয়েছে? নারীদের জন্য কার্যক্রম করব, আমার প্রথম হলো অনেক মেয়েদের কলেজ পড়ার পরে ইউনিভার্সিটি পর্যন্ত যেতে পারে না। তা আমাদের এখানে যে আমাদের খন্দকার আবু আশফাক ভাই আমাদের এমপি হয়ে এসেছেন, মা মাটি মানুষের নেতা, তাকে দিয়ে আমি একটা চেষ্টা করব মহিলা ইউনিভার্সিটি করার জন্য। আরেকটা কাজ, সেকেন্ড কাজ করব ডিসেবলদেরকে নিয়ে কাজ করা, যেটা দেশের বাইরে অনেক এই ডিসেবলদের অনেক সুযোগ সুবিধা নিয়ে কাজ করে এবং এদের অবস্থানটা অনেক গুণে ভালো, কিন্তু আমাদের অনেক ঘরে ঘরে ডিসেবল বাচ্চারা আছে যাদের কোনো এন্টারটেনমেন্টের কিছু নাই। তা আমার চিন্তা ভাবনা এদের জন্য দোহার নবাবগঞ্জে একটা স্কুল করতে বলবো আমার নেতাকে। তো সেই হিসাবে আমার অনেক কার্যক্রম আছে যেগুলো মহিলাদেরকে নিয়ে আমি সব সময় স্বপ্ন দেখি, একটা সমিতির মতো করে দিব, তারা যেন কাজ করতে পারে, বিভিন্ন কুঠির ব্র্যাকে থেকে কাজ করতে পারবো। আমি কিন্তু একটা নারীতে
কাজ করি সংগঠনে, যেটার আমি ট্রেজারার। ওটা উনি হলেন আমার এটার চেয়ারম্যান হলেন আমাদের ব্যারিস্টার মদুদ স্যারের ওয়াইফ হাসনা জসিমউদ্দিন মদুদ। ওনার মাধ্যমে আমি ওখানে কাজ করি এবং আমি আরেকটা ইন্টারন্যাশনাল কাজের সাথে জড়িত জনটা, সেখানেও আমি মহিলাদের অর্গানাইজের কাজের মধ্যে জড়িত আছি। তো সব কিছু মিলেই নারীদের নিয়ে যখন এত চিন্তা ভাবনা, ইনশাল্লাহ এই দোহার নবাবগঞ্জে আপনি যে কথাটা বললেন, যদি আল্লাহ পাক আমার সেই ভাগ্য রাখে বা আমি যদি মহিলা এমপি হয়ে আসতে পারি, তো ইনশাল্লাহ আমি নারীদেরকে নিয়েই কাজ করব, আল্লাহ যদি আমার কপালে সেই তৌফিকটা রাখে। হ্যাঁ, আসলে ইফতারের আগ মুহূর্তে কথা বেশি বাড়াবো না, সব শেষ দোহারবাসীদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা? দোহারবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সবাই যার যার অবস্থান থেকে সুন্দরভাবে চলেন। কোনো চাঁদাবাজিকে এখন আর আশ্রয় দিবেন না, কোনো মাদককে আশ্রয় দিবেন না। এবং এই মাদক নিয়ে আমাদের নেতা, আমাদের খন্দকার আবু আশফাক ভাই, আমাদের এমপি মহোদয়, সে কাজ করবেন এবং আমি কাজ করব আপনাদেরকে নিয়ে। মা জননী, আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ ভাগ্যে যেখানে যে অবস্থানেই থাকুক আপনাদের পাশে আছি, আগামীতেও থাকবো। ইনশাল্লাহ আপনারা সবসময় আমাকে পাবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ।